এক ব্যক্তি রাজপ্রাসাদে এসেছে রাজার সাথে চুক্তি করতে। কি এমন চুক্তি? চুক্তিটা হলো এরকম যে ব্যক্তির দাবি রাজা সারা মাস জুড়ে 30 দিনের ধরো মাস, সারা মাস জুড়ে রাজা ওই ব্যক্তিকে প্রথম দিন মাসের 1 টাকা, পরের দিন 2 টাকা, তারপরের দিন 4 টাকা, এইভাবে করে টাকা দিবে। এমনি এমনি তো টাকা দিবে না। চুক্তিটা কি? চুক্তিটা হলো যে ওই লোক রাজাকে ওই মাস জুড়ে প্রতিদিন 1 লক্ষ করে টাকা দিবে। এই হচ্ছে চুক্তি, যে রাজা পুরো মাস জুড়ে 1 লক্ষ করে টাকা পাবে প্রতিদিন, এবং রাজাকে মাত্র প্রথম দিন 1 টাকা, তারপরের দিন 2 টাকা, তারপরের দিন 4 টাকা, এইভাবে টাকা দিতে হবে। তাহলে আমি যদি ব্যাপারটা বোঝার ট্রাই করি, দেখো তো আমাদের রাজা সে প্রতিদিন কত টাকা পাচ্ছে? প্রথম দিন পাচ্ছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় দিন পাচ্ছে আরো 1 লক্ষ টাকা, তৃতীয় দিন আরো 1 লক্ষ টাকা রাজা পাচ্ছে। এইভাবে কিন্তু মাসের 30 দিন সে টাকা পাবে। এবং যে লোকটা চুক্তি করতে এসেছে সে বিনিময়ে কি চায়? সে বিনিময়ে চায় প্রথম দিন মাত্র 1 টাকা, প্রথম দিন মাত্র 1 টাকা, তারপরের দিন 1 টাকার দ্বিগুণ 2 টাকা, তারপরের দিন 2 টাকার দ্বিগুণ 4 টাকা, তারপরের দিন 8 টাকা, এইভাবে সে 30 দিন হচ্ছে এরকম অর্থ চায়। রাজা তো এই চুক্তিতে খুবই খুশি। তো তোমাদের কি মনে হয় যে এই চুক্তি কি রাজার জন্য ভালো ডিল নাকি খারাপ ডিল? তোমার কাছে এই চুক্তি নিয়ে আসা হলে তুমি কি করতে? এই চুক্তিতে লাভবান হওয়ার জন্য বা চুক্তিতে তুমি যাবে কিনা এটা বোঝার জন্য তোমার গুণোত্তর ধারার কনসেপ্ট থাকা খুবই জরুরি। তো আসো আমরা এখন আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। গুণোত্তর ধারা জিনিসটা কি? আমরা ইতিমধ্যে সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি সমান্তর ধারা এটা হচ্ছে এমন একটা ধারা যেখানে পদগুলোর মধ্যবর্তী আমাদের যেই ডিফারেন্স বা অন্তর এটা সমান থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে আমরা একটি পদ থেকে পরবর্তী পদটা পেয়ে থাকি। গুণোত্তর ধারা জিনিসটা কি? গুণোত্তর ধারায় আমাদের দেখো, গুণোত্তর ধারা হচ্ছে এমন একটা ধারা যেখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান থাকে। সমান্তর ধারায় আমরা যেখানে অন্তর নিয়ে কথা বলেছি, ডিফারেন্স নিয়ে কথা বলেছি, গুণোত্তর ধারায় আমরা বলছি অনুপাত নিয়ে কথা। অনুপাত হতে হবে কি? সমান। সমান্তর ধারায় একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে আমরা পরবর্তী পদগুলো পেয়েছি। গুণোত্তর ধারায় একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে আমরা পরবর্তী পদগুলো পাবো। এই গুণোত্তর ধারাকে ইংলিশে বলা হয় জিওমেট্রিক সিরিজ। আসো আমরা কিছু গুণোত্তর ধারার উদাহরণ দেখে নেই। আমাদের প্রথম যে উদাহরণটা দেখো 1, 3, 9, 27, 81, এটা একটি গুণোত্তর ধারা। কারণ কি? দেখো 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করে 3 পেয়েছি আমরা, আবার 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 9, 9 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 27, 27 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 81। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে কিন্তু আমরা ধারার পরবর্তী সংখ্যাগুলো পাচ্ছি। আমি যদি তোমাকে বলি যে 81 এর পরবর্তী পদটা কত হবে বের করো তো, তুমি কিন্তু নিশ্চয়ই বের করতে পারবে। 81 এর সাথে 3 মাল্টিপ্লাই করলেই আমরা পরবর্তী পদ পেয়ে যাব 243, তার পরবর্তী আমরা পদ পেয়ে যাব 3 মাল্টিপ্লাই করে 729। তাহলে এই ধারাটির ক্ষেত্রে সাধারণ অনুপাতটা কত? আমরা যদি পাশাপাশি দুটি পদ নিয়ে ভাগ করে ফেলি, তুমি দেখবা যে সাধারণ অনুপাত এটা আমরা পাবো হচ্ছে প্রথম ধারাটির ক্ষেত্রে 3। সাধারণ অনুপাতকে আমাদের স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা লেখা হয়। স্মল আর দিয়ে হয় রেশিও, তাই আমরা এটাকে স্মল আর দিয়ে লিখি। আসো আমরা পরবর্তী এক্সাম্পলটা যদি খেয়াল করি, এখানে কি বলা আছে দেখো 3, 6, 12, 24, এটা একটা গুণোত্তর ধারা। হ্যাঁ, খেয়াল করে দেখো 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 6, 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 12, 12 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 24। তাহলে পরবর্তী পদ কি হবে? 24 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হবে 48, তার সাথে আরও 2 মাল্টিপ্লাই করলে হবে 96। এভাবে করে কিন্তু আমরা পরবর্তী পদগুলো পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর এটা কত হবে? দুঃখিত, সাধারণ অনুপাত, তাই না? সাধারণ অন্তর হয় সমান্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে সাধারণ অনুপাত। নিচের যে ধারাটি তোমরা দেখতে পাচ্ছ, তৃতীয় ধারা, এটা কি একটা গুণোত্তর ধারা? এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, এখানে কিন্তু কমে যাচ্ছে। 24 থেকে 12, 12 থেকে 6, 6 থেকে 3, এটা কি তাহলে গুণোত্তর ধারা বলা যায়? হ্যাঁ যায়। তুমি খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমাদের প্রতি ক্ষেত্রে হাফ গুণ হচ্ছে,
তাই না? 1/2 গুণ হচ্ছে 24 এর সাথে হাফ গুণ করলে হয় 12, 12 এর সাথে হাফ গুণ করলে হয় 6, 6 এর সাথে হাফ গুণ করলে হয় 3, তারপরে 3 এর সাথে হাফ গুণ করলে কত হবে? 1.5 বা 3/2, এটা হবে পরবর্তী সংখ্যা। এর পরের পদ কত হবে? এর পরের পদ হবে হচ্ছে আমাদের 0.75 বা 3/4। তাহলে এটাও একটা গুণোত্তর ধারা। এক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত এটা হচ্ছে হাফ। কি বুঝতে পারলাম? শেষ উদাহরণটা কি গুণোত্তর ধারা? হ্যাঁ, এটাও একটা গুণোত্তর ধারা। তোমাদের দেখে মনে হতে পারে যে এখানে তো কিছু পদ বারবার রিপিট হচ্ছে, 5 -5 এরপরে 5 আবার -5 পদ তো রিপিট হচ্ছে, তাহলে এটা গুণোত্তর ধারা হতে পারে। হ্যাঁ পারে, তুমি যদি খেয়াল করে দেখো যে প্রতি ক্ষেত্রে এখানে আসলে 1 গুণ হচ্ছে। দেখো 5 থেকে -1 গুণ করে হয় -5, -5 থেকে -1 গুণ করে হয় 5, আবার -1 গুণ করে হয় -5, তাহলে এর পরবর্তী টার্ম হবে হচ্ছে 5, তার পরবর্তীটা হবে -5। এটাও কিন্তু একটা গুণোত্তর ধারা। এইটার আমাদের যে সাধারণ অনুপাত এটা হচ্ছে -1। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি শিখলাম? আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে শিখলাম যে এক পদের সাথে আরেক পদের অনুপাতটা হয় সমান, একটা নির্দিষ্ট নাম্বার গুণ করে করে আমরা হচ্ছে পরবর্তী টার্মগুলো পেতে পারি। সেই নির্দিষ্ট সংখ্যাটাকে বলা হয় সাধারণ অনুপাত, এবং এইটা ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, এমনকি ভগ্নাংশ হতে পারে। আমরা আগের যে উদাহরণটা দেখেছিলাম রাজা এবং লোকের, এক্ষেত্রেও লোকটা যেই অর্থ চেয়েছিল সেটাও কিন্তু একটা গুণোত্তর ধারা তৈরি করে। দেখো 1, 2, 4, 8 এটাও একটা গুণোত্তর ধারা। এই যে আমাদের চুক্তিটা ছিল, চুক্তিতে কে লাভবান হবে এটা বোঝার জন্য আমাদের গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন আমরা কিন্তু এটা ক্লিয়ার উত্তর পেয়ে যাব। তো চলো আমরা প্রথমে শিখব হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয়। গুণোত্তর ধারার সাধারণ পদ কিভাবে নির্ণয় করা যায়। দেখো, একটা গুণোত্তর ধারার প্রথম পদ যদি হয় a এবং সাধারণ অনুপাত যদি হয় r, তাহলে কি এই ধারার আমরা পরবর্তী পদগুলো নির্ণয় করতে পারি না? অবশ্যই পারি। খেয়াল করে দেখি, প্রথম পদ বলাই আছে n। আমরা জানি প্রথম পদকে রিপ্রেজেন্ট করা হচ্ছে a দিয়ে, তাহলে প্রথম পদের ক্ষেত্রে n = 1। প্রথম পদটা কত? এটা হচ্ছে a। দ্বিতীয় পদটা যদি আমরা চিন্তা করি, যখন n = 2 অর্থাৎ দ্বিতীয় পদ, এটা আমরা কিভাবে পাবো? সাধারণ অনুপাত যেহেতু r, তাহলে প্রথম পদের সাথে r গুণ করলেই আমরা দ্বিতীয় পদ পেয়ে যাব। তাহলে দ্বিতীয় পদটা হবে হচ্ছে a × r। এবার আসি তৃতীয় পদের ক্ষেত্রে, n = 3। দ্বিতীয় পদের সাথে আবার r গুণ করলেই আমরা তৃতীয় পদ পেয়ে যাব। এটা হবে হচ্ছে a × r²। চতুর্থ পদ কিভাবে পাবো দেখি আসো। তৃতীয় পদের সাথে আবার r গুণ করো, চতুর্থ পদ আমরা পেয়ে যাব। তোমরা নিশ্চয়ই একটা প্যাটার্ন খেয়াল করতে পারছো যে যতই আমরা পদ সংখ্যা বাড়াচ্ছি আমাদের r এর উপর মাত্রা ততই বাড়ছে। যখন আমার n = 4, তখন আমার r এর উপর মাত্রা হচ্ছে 4 থেকে 1 কম 3। যখন আমাদের n = 3 অর্থাৎ তৃতীয় পদ, তখন আমাদের r এর উপর মাত্রা হচ্ছে 3 থেকে 1 কম 2। যখন n = 2, তখন r এর উপর মাত্রা হচ্ছে দেখো 2 থেকে 1 কম 1। আর যখন আমাদের n = 1, তখন দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে a × r⁴। 1 থেকে 1 কম, এই জন্য r এর উপর পাওয়ার হচ্ছে 0। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যততম পদ r এর উপর পাওয়ার তার থেকে 1 কম। তাহলে যদি আমাদের n-তম পদ হতো, n-তম পদ হলে কি হতো বলো তো? নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। n-তম পদ হলে আমাদের এটা হতো n-তম পদ = a × r⁴(n-1)। n-তম পদ হবে a × r⁴(n-1)। এখান থেকে আমরা বুঝতে পারছি যে n-তম পদ এটা আমরা নির্ণয় করতে পারবো প্রথম পদ তার সাথে সাধারণ অনুপাত পাওয়ার হিসেবে যাবে হচ্ছে যেই পদটা -1। তাহলে কিন্তু আমরা সাধারণ পদটা বা n-তম পদটা এটা একটা গুণোত্তর ধারার ক্ষেত্রে নির্ণয় করে ফেলতে পারবো।